হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিসিএস তোমাদের প্রিলিমিনারি যে এক্সাম হয়েছে তার 2000 থেকে 2023 সাল অবধি যতগুলো এক্সাম হয়েছে প্রিলিমিনারি, তার বায়োলজি এবং ইভিএসের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং এটা আমরা একটা সিরিজ ওয়াইজ আলোচনা করব। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা 2023 সালে মানে তোমাদের যে লাস্ট যে ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল সেখানে বায়োলজি এবং ইভিএস থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ক্লাসে, এবং সেখান থেকে আরও কী কী এক্সপেক্টেড কোয়েশ্চেন তোমাদের হতে পারে এবং সেগুলোও আমাদের আলোচনাতে থাকবে। তো আলোচনাটা খুব বিস্তারিতভাবে শুনবে, তো তোমাদের আমার মনে হয় হেল্প হবে। এবং এই ক্লাসটা বলতে পারো বা এই কোয়েশ্চেনগুলো বায়োলজির তোমাদের শুধু ডাব্লিউবিসিএস নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই হেল্পফুল হবে। ঠিক আছে, স্টেটের বলো বা সেন্ট্রালের বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রেই খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করি ক্লাসটা। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়াটি হলো which of the following pairs comprises of the smallest and the largest endocrine glands of human respectively। হ্যাঁ, মানে এখানে তোমাকে মেনলি জানতে চাইছে মানুষের ক্ষুদ্রতম আর বৃহত্তম এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম কি। তো দেখো, আমাদের ক্ষুদ্রতম মানে সব থেকে ছোটো যেটা, সেটা হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড যেটা, বা পিনিয়াল বডি যেটা আমাদের ব্রেনে থাকছে, সেইটা হচ্ছে আমাদের সব থেকে ক্ষুদ্রতম বা স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবং আমাদের লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা সব থেকে বড়ো যে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের থাইরয়েড। ঠিক আছে, তো থাইরয়েড আমাদের কোথায় থাকে, আমাদের এই যে গ্রীবা অঞ্চলে মানে গলায় আমাদের থাকে। তুমি বলতে পারো যে প্রজাপতি বা বাটারফ্লাই শেপের দেখতে গ্ল্যান্ড থাকে, সেটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, আমাদের এই যে ট্রাকিয়া বা শ্বাসনালীর ওপরে থাকে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের আনসার কি হবে, এক্ষেত্রে আমাদের আনসার কিন্তু হবে, দেখো অপশন ডি হবে আমাদের এক্ষেত্রে আনসার। ঠিক আছে, তাহলে অপশন ডি যেটা হচ্ছে পিনিয়াল বডি সব থেকে ছোটো আর থাইরয়েড হচ্ছে সব থেকে বড়ো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার দেখো এখান থেকে আমরা আরও কী কী কোয়েশ্চেন হতে পারে সেটা আমরা দেখে নিই, চলো। ঠিক আছে, দেখো কি এখানে কি কিছু আমি এক্সট্রা ইনফরমেশান দিয়ে রেখেছি, সেগুলো একটু দেখে নিই আমরা। প্রথমে দেখো, যদি আমাকে এটা বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে মেন ডিফারেন্স কী, দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে মেনলি তুমি বলতে পারো হরমোন সিক্রিট হয়, আর এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে আমরা মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি বা আমরা পড়ি হয়তো যে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃকরা গ্রন্থি মানে সেখানে এনজাইম বা উৎসেচক ক্ষরণ হয়, তাই তো। কিন্তু এটা শুধুমাত্র উৎসেচক নয়, বহিঃকরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে তোমার ঘাম, যেটা আমাদের সোয়েট গ্ল্যান্ড আমরা বলি, সোয়েট গ্ল্যান্ড হচ্ছে কিন্তু একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড মানে ঘর্মগ্রন্থি যেখান থেকে ঘাম ক্ষরণ হচ্ছে, সিবেসিয়াস গ্ল্যান্ড মানে হচ্ছে যেখান থেকে আমার সিবাম ক্ষরণ হচ্ছে। সিবাম মানে কি বলো তো, যেটা একটা আমাদের বডিতে যে অয়েলি একটা তেলে আমরা যে ব্যাপারটা বুঝি, অয়েলি সাবস্টেন্স যেটা সিক্রিট করে আমাদের বডি, সেটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়, যেটাকে সিবাম বলছি আমরা। তো এই সিবেসিয়াস গ্ল্যান্ডও হচ্ছে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। তারপরে দেখো এই যে আমাদের স্যালাইভা বা লালাক্ষরণ হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, এই স্যালাইভারি গ্ল্যান্ড। তারপরে ধরো যে আমাদের চোখের যে আমাদের যে চোখের জল টিয়ার্স যেটা আমরা বলছি, সেটা ক্ষরণ হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে। ঠিক আছে, তো এই যে তোমার স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এগুলো হচ্ছে সবই হচ্ছে তুমি বলতে পারো এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, এমনকি আমাদের যে ম্যামারি গ্ল্যান্ড রয়েছে সেটাও কিন্তু আমাদের একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এই যে এগুলো সবগুলোই হচ্ছে তুমি বলতে পারো এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো বুঝতেই পারছো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকমের বডি ফ্লুইড ক্ষরণ হয়, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে মূলত হরমোন ক্ষরিত হয়। আরেকটা যে মেন ডিফারেন্স আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কিন্তু কোনো ডাক্ট থাকে না, মানে এই যে গ্রন্থিগুলোর সাথে কোনো নালী যুক্ত থাকে না। এই গ্রন্থিগুলো এর যে ক্ষরণ মানে এর যে হরমোনটা যে ক্ষরণ হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে, সেটা ডাইরেক্ট ব্লাডে এসে মেশে। কিন্তু আমাদের যে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেখানে কিন্তু ওই গ্রন্থিগুলোর সাথে একটা নল থাকে। ঠিক আছে, বা ডাক্ট অ্যাটাচ থাকে, সেই ডাক্টের মাধ্যমে তাদের ক্ষরণটা নির্দিষ্ট স্থানে পৌঁছায়। তাহলে এটা হচ্ছে বেসিক তুমি বলতে পারো ডিফারেন্স।
আচ্ছা, এবার আরও কয়েকটা জিনিস দেখো, আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি এখানে, দেখে নাও। আমাদের মাস্টার গ্ল্যান্ড, আমাদের পিটুইটারিকে কিন্তু আমরা বলি মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে? কেন বলি পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড? না, পিটুইটারি অন্যান্য বিভিন্ন গ্রন্থির, মানে অন্যান্য আরও অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে কন্ট্রোল করে বলে আমরা পিটুইটারিকে বলি পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। এরপর দেখো, আবার এই পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের ব্রেনের অংশ, মানে ব্রেনে থাকে। আমাদের এই হাইপোথ্যালামাস যেহেতু পিটুইটারিকে কন্ট্রোল করছে, তার জন্য আমরা কি বলছি দেখো, হাইপোথ্যালামাসকে আমরা বলছি, যে আমাদের হাইপোথ্যালামাসকে আমরা বলছি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে? যেহেতু পিটুইটারিকে কন্ট্রোল করছে বলে। তারপর দেখো, এইটা ইম্পর্টেন্ট, দেখো মিক্সড গ্ল্যান্ড, এইটা অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে। দেখো, আমরা কিন্তু সবথেকে কমনলি জানি প্যানক্রিয়াস, আমরা জানি প্যানক্রিয়াস কিন্তু মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াসের সাথে সাথে এই যে আমাদের ওভারি এবং আমাদের টেস্ট্রিসও কিন্তু হচ্ছে আমাদের মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে? কেন ওভারি আর টেস্ট্রিস মিক্সড গ্ল্যান্ড বা প্যানক্রিয়াসকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলছি? মিক্সড গ্ল্যান্ড মানে কি, এই গ্রন্থিগুলো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে, আবার বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। দেখো, একটা সবথেকে ভালো উদাহরণ যদি আমি প্যানক্রিয়াস দিয়ে বলি, প্যানক্রিয়াসের আমরা জানি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মানে প্যানক্রিয়াসের মধ্যে একটা অংশ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখান থেকে আমাদের কিন্তু হরমোন ক্ষরিত হয়, তাই তো? কী কী হরমোন ক্ষরিত হয়? ইনসুলিন ক্ষরণ হয়, গ্লুকাগন ক্ষরণ হয় মেইনলি, তাই তো? ইনসুলিন কী করে? আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণকে কমায়, আর গ্লুকাগন কী করে? আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেয়, তাই তো? তাহলে হরমোন ক্ষরণ হচ্ছে। আবার এই প্যানক্রিয়াসের অ্যাসিনার সেল বা অ্যাসিনি যেটা রয়েছে, সেখান থেকে আমাদের বিভিন্ন ডাইজেস্টিভ জুস মানে এনজাইম ক্ষরণ হচ্ছে, যেটা আমাদের ডাইজেশনে হেল্প করছে। তাহলে প্যানক্রিয়াস অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি দুইভাবেই কাজ করছে বলে আমরা প্যানক্রিয়াসকে বলছি এটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে? আবার দেখো, ওভারি আর টেস্টিস, আমরা জানি ওভারি এবং টেস্টিস থেকে, ওভারি থেকে আমাদের কি হরমোন ক্ষরণ হয় বলো? ইস্ট্রোজেন ক্ষরণ হয়, প্রোজেস্টেরন ক্ষরণ হয়, রাইট? আবার ওভারি থেকে আমাদের এই যে ওভাম ক্ষরণ হচ্ছে, এই ওভাম যে ক্ষরণ হচ্ছে, এটাকে আমরা ওভারির একটা এক্সোক্রাইন ফাংশন বলতে পারি, ঠিক আছে? তার মানে ওভারি থেকে আমাদের হরমোনও ক্ষরণ হচ্ছে, আবার ওভামও ক্ষরণ হচ্ছে, যেহেতু ওভারি একটা মিক্সড গ্ল্যান্ড হিসাবে কাজ করছে। একদম সেমভাবে টেস্টিস থেকে আমরা জানি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে, এবং টেস্টিস থেকে আমাদের স্পাম রিলিজ হচ্ছে। তাইলে টেস্টিসও এখানে কিন্তু মিক্সড গ্ল্যান্ড হিসাবে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, দেখো, এই আলোচনাগুলো খুব মন দিয়ে শুনবে, পারলে আলোচনাগুলো নোট বানিয়ে নেবে। আমি দেখো, এই আলোচনার মাধ্যমে হয়তো কোয়েশ্চেন আমাদের 2023-এ 10টা মতো কোয়েশ্চেন এসছে বায়োলজি বিএস থেকে, কিন্তু দেখো, আমি আরও যে ডিসকাশন করছি এর মাধ্যমে তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো খুব ভালো করে রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা মন দিয়ে শুনবে। এরপর দেখো, আরও কী কী, এখানে আমি কয়েকটা এক্সট্রা জিনিস আরও রেখেছি। দেখো কি রয়েছে, দেখো আমাদের গ্ল্যান্ডগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। আচ্ছা, এখান থেকেও তোমাদের এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো, আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড, লার্জেস্ট অর্গ্যান, যদি তোমাকে প্রথমে বলে আমাদের শরীরের লার্জেস্ট অর্গ্যান কি, আমাদের স্কিন কিন্তু লার্জেস্ট অর্গ্যান, ঠিক আছে? লার্জেস্ট অর্গ্যান হচ্ছে স্কিন। কিন্তু যদি বলে লার্জেস্ট ইন্টারনাল অর্গ্যান, যদি বলে লার্জেস্ট ইন্টারনাল অর্গ্যান, সেটা হচ্ছে কিন্তু আমাদের লিভার, ঠিক আছে? আমাদের শরীরের ভেতরে ইন্টারনাল অর্গ্যান লার্জেস্ট বললে সেটা হয়ে যাবে কিন্তু লিভার। আবার দেখো, যদি বলে লার্জেস্ট গ্ল্যান্ড, যদি বলে সব থেকে বড় লার্জেস্ট গ্ল্যান্ড, যদি বলে লার্জেস্ট গ্ল্যান্ডও কিন্তু হয়ে যাবে আমাদের লিভার, ঠিক আছে? আবার যদি বলে সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড, মানে লিভারের পরে যেটা রয়েছে সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড, সেটা হয়ে যাবে কিন্তু আমাদের প্যানক্রিয়াস, ঠিক আছে? আচ্ছা, আর লিভারকে আমরা সেকেন্ড লার্জেস্ট অর্গ্যানও কিন্তু বলছি, আমরা সেকেন্ড লার্জেস্ট অর্গ্যান কিন্তু লিভারও আমরা বলছি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো যেটা তোমাদের রয়েছে, যদি বলে যেরকম আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি পড়লাম, ওরকম দেখো যদি আমাকে বহিঃক্ষরা গ্রন্থি জিজ্ঞেস করে, লার্জেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড বা সব থেকে বড় আমাদের বহিঃক্ষরা গ্রন্থি, কিন্তু সেটাও আমাদের হচ্ছে লিভার, ঠিক আছে? আর যদি বলে স্মলেস্ট, সব থেকে ছোট, যদি বলে স্মলেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড কি না, স্মলেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড কিন্তু হচ্ছে আমাদের, দেখো, গবলেট সেল। গবলেট সেল হচ্ছে আমাদের স্মলেস্ট বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? আচ্ছা, লিভার থেকে কি ক্ষরণ হয়? লিভার থেকে বাইল ক্ষরিত হয়। লিভার কিন্তু বাইলকে প্রডিউস করে, কিন্তু বাইল স্টোর থাকে কোথায়? গল ব্লাডারে স্টোর থাকে, তাই তো? আর বাইলের মেন ফাংশন কি? বাইল হচ্ছে ফ্যাটকে ভাঙতে হেল্প করে, তাই তো? যাতে ফ্যাটের ডাইজেশনটা সহজ হয়, ফ্যাটের ইমালসিফিকেশনে হেল্প করে বাইল, তাই তো?
তো চলো পরের দেখি, আরও এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমি রেখেছি। আচ্ছা এবার বলো তো তোমরা, দেখো এগুলো রিভিশন হয়ে যাচ্ছে, তোমরা আমার সাথে এই ডিসকাশনটা শুনবে, দেখবে তোমাদের রিভিশন হয়ে যাবে। থাইরয়েড যে আমরা পড়লাম যে বহিঃক্ষরা গ্রন্থি, তোমার থাইরয়েড বহিঃক্ষরা গ্রন্থি না, সব থেকে লার্জেস্ট বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমাদের থাইরয়েড। তো থাইরয়েড থেকে আমাদের মেনলি 3টে হরমোন খরিত হয়, ঠিক আছে। একটা হচ্ছে T3 আরেকটা নাম কি ট্রাই আয়োডোথাইরোনিন, ঠিক আছে। T3 বা কি ট্রাই আয়োডোথাইরোনিন। T4 মানে কি, T4 মানে হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন, বা এই T4কেই কিন্তু আমরা বলি থাইরক্সিন, এই T4কেই কিন্তু আমরা বলি থাইরক্সিন। আরেকটা জিনিস রয়েছে ক্যালসিটোনিন। আচ্ছা ক্যালসিটোনিন মাথায় রাখবে, আমাদের ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণকে কমাতে হেল্প করে হচ্ছে ক্যালসিটোনিন, ঠিক আছে। তাহলে মেনলি 3 ধরনের হরমোন থাইরয়েড থেকে, গ্ল্যান্ড থেকে ক্ষরণ হচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস জানো, থাইরয়েড হরমোনের এই প্রোডাকশানের জন্য বা থাইরয়েড হরমোনের ঠিকঠাক কাজ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টের নাম কি বলো তো, সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিন কিন্তু খুব ইম্পর্টেন্ট থাইরয়েড গ্রন্থির ঠিকঠাকভাবে ফাংশন করার জন্য, ঠিক আছে। আচ্ছা আর দুটো তোমরা জিনিস এখানে জানো, যে যদি আমাদের থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায়, মানে আমাদের বডিতে হাইপোথাইরয়েডিজম হয়, যখন থাইরয়েড হরমোনের পরিমাণটা কম আমাদের ব্লাডে, তখন আমাদের যেটা হচ্ছে ক্রিটিনিজম এবং মিক্সিডিমা, ঠিক আছে। ক্রিটিনিজম এবং মিক্সিডিমা, ক্রিটিনিজমটা হয় চাইল্ডের ক্ষেত্রে, ঠিক আছে, ক্রিটিনিজমটা হয় চাইল্ডের ক্ষেত্রে, এবং মিক্সিডিমা হয় কি অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে। একই, দুটোই থাইরয়েড হরমোনের কম ক্ষরণের জন্য হয়, ঠিক আছে। আরেকটা দেখো, এবার যদি থাইরয়েড হরমোনের পরিমাণটা বেড়ে যায়, হাইপার থাইরয়েডিজমের জন্য কিন্তু হচ্ছে আমাদের দেখো কি না গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজের আরেকটা নাম কি, এর আরেকটা নাম হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার, ঠিক আছে। গ্রেভস ডিজিজের আরেকটা নাম কি না, এর আরেকটা নাম হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার। এটা কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে, এটাও আসতে পারে, এটা কিন্তু এক ধরনের অটো ইমিউন ডিজিজ, বোঝা গেল। আচ্ছা পিনিয়াল বডিটা আমরা দেখে নিই। পিনিয়াল বডি হচ্ছে দেখো আমাদের যেটা আমি বললাম, পিনিয়াল বডি থেকে মেনলি যে হরমোনটা ক্ষরণ হয় সেটা হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিনকে আমরা মেনলি বলি কি না স্লিপ হরমোন। কেন বলি স্লিপ হরমোন না, মেলাটোনিন আমাদের যে ধরো স্লিপ অ্যাওয়েক যে সাইকেলটা রয়েছে, বা আমাদের যে সার্কাডিয়ান সাইকেলটা রয়েছে, যে আমরা কখন ঘুমাই কখন জাগি, এই যে একটা জিনিসটা, এটাকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের মেলাটোনিন, ঠিক। দেখবে যখন আমরা লাইট অফ করে দিই তখন আমাদের এই মেলাটোনিন ক্ষরণটা বাড়ে, ফলে আমাদের ঘুম আসে, বা রাতের দিকে যার জন্য আমাদের যে ঘুম পায়, এই মেলাটোনিন হরমোনটা লাইট মানে কম লাইটে বা ডিম লাইটে ক্ষরণটা বেশি হয়, উজ্জ্বল আলোতে মেলাটোনিনের ক্ষরণ কম হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, যদি তোমাদের একসাথে আরও কিছু বলি, যেমন পিটুইটারি, তো তোমরা জানো মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি, এবং পিটুইটারি কে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অগ্র পিটুইটারির আরেকটা নাম হচ্ছে কি অ্যাডিনো হাইপোফাইসিস, ঠিক আছে, অগ্র পিটুইটারি। আর পশ্চাৎ পিটুইটারির নাম হচ্ছে কি নিউরো হাইপোফাইসিস। দেখো অগ্র পিটুইটারি থেকে না অনেক হরমোন ক্ষরণ হয়, অগ্র পিটুইটারি থেকে তোমার প্রচুর হরমোন অগ্র পিটুইটারি থেকে ক্ষরণ হয়। যেমন ধরো তোমাকে আমি বলতে পারি গ্রোথ হরমোন ক্ষরণ হচ্ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হচ্ছে, ঠিক আছে, বা তোমার যেটা প্রোল্যাক্টিন ক্ষরণ হচ্ছে, এরকম প্রচুর হরমোন ক্ষরণ হয়, যেটা আমরা অন্য কোয়েশ্চেন আলোচনার সময় আবার পড়বো। শুধু মাথায় রাখবে এক্ষেত্রে এখন যেটা বলছি আমি, নিউরো হাইপোফাইসিস বা পশ্চাৎ পিটুইটারি থেকে মেনলি দুটো হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে। মেনলি দুটো হরমোন ক্ষরণ হয়, কী কী, একটা হচ্ছে এডিএইচ, মানে কি এডিএইচ মানে হচ্ছে তোমার এডিএইচ হচ্ছে তোমার অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বা যেটাকে আমরা বলি ভেসোপ্রেসিন, ঠিক আছে। এডিএইচ বা ভেসোপ্রেসিন, এই এডিএইচ বা ভেসোপ্রেসিন কী করে বলো তো, আমাদের যে ডিস্টাল কনভলিউটেড টিবিউল রয়েছে নেফ্রনের, বা আমাদের যেটা কালেক্টিং ডাক্ট রয়েছে নেফ্রনের, সেখান থেকে কি করে জলকে বা ওয়াটারকে রিঅ্যাবজর্পশনে হেল্প করে, যার ফলে কি হয় আমাদের যে ইউরিনটা বেরোচ্ছে সেই ইউরিনের কনসেন্ট্রেশনটা ঠিকঠাক থাকে, ঠিক। এই এডিএইচের হরমোনের ক্ষরণ যদি কমে যায়, ঠিক আছে, যদি হরমোনের ক্ষরণ কমে যায় তাহলে কি হবে, তখন না বেশি পরিমাণে জল আমাদের বডি থেকে বেরিয়ে যাবে, ফলে কি হবে লঘু মূত্র তৈরি হবে, এবং আমরা অসুখটার নাম কি আমরা জানি, কি বলে ওটাকে, ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে। আচ্ছা আরেকটা নিউরো হাইপোফাইসিস থেকে আরেকটা হরমোন ক্ষরণ হয়, দেখো যেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনকে আমরা কি বলি বলো তো, বার্থ হরমোন বলি, অক্সিটোসিনকে আমরা বলি বার্থ হরমোন।
কেন বলি না, এটা যখন ডেলিভারি হয় বেবির তখন ইউটেরাসের যে মাসেলগুলো থাকে সেগুলোকে কন্ট্রাকশনে হেল্প করে বা সংকোচনে হেল্প করে বেবির ডেলিভারিতে সাহায্য করে, যে এই জন্য আমরা অক্সিটোসিনকে বলছি বার্থ হরমোন। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো, এই অ্যাডিনো হাইপোফাইসিস থেকে যে আমাদের প্রোল্যাকটিন ক্ষরণ হয়েছিল না, এই অ্যাডিনো হাইপোফাইসিস থেকে একটা হরমোন ক্ষরণ হয় সেটা হচ্ছে প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিন কী করে বলো তো? প্রোল্যাকটিন হচ্ছে যে দুগ্ধ উৎপাদনে হেল্প করে, ঠিক আছে? প্রোল্যাকটিন হচ্ছে কি করে না, দুগ্ধ উৎপাদনে হেল্প করে হচ্ছে প্রোল্যাকটিন। কিন্তু এই অক্সিটোসিন কি করে বলো তো? দুগ্ধ মানে কি বলো, মিল্ক ইজেকশানে হেল্প করে, ঠিক আছে? মানে মিল্কের ক্ষরণে হেল্প করে। প্রোল্যাকটিন কিন্তু মিল্ক প্রডিউসে হেল্প করছে, আর অক্সিটোসিন কি করছে না, মিল্ককে ইজেকশানে হেল্প করছে। এই দুটো গোলাবে না, এই দুটো কোয়েশ্চেন গোলায় বলেই বলে দিলাম কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো, দেখো ওভারির ক্ষেত্রে তোমরা জানো ওভারির ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন, মেনলি ওভারি থেকে যে দুটো হরমোন ক্ষরণ হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ও ইস্ট্রোজেন জানো আমাদের যেটা ফিমেলদের যেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপমেন্টে হেল্প করে, আমাদের ওভিউলেশনে হেল্প করে হচ্ছে তোমার ইস্ট্রোজেন। আর প্রোজেস্টেরন হচ্ছে মেনলি প্রেগনেন্সিকে মেনটেন রাখতে হেল্প করে, ঠিক আছে? তাহলে দেখো, আমি একটা কোয়েশ্চেন থেকে মোটামুটি তোমাদের হিউম্যান হরমোনটা মানে মোটামুটি আমি ভালো রিভিশন করিয়ে দিলাম। এই হরমোনের টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি রয়েছে, বলছে ভারতে যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই সেটা কোনটা? বলছে ফরেস্ট হ্যাভিং নো ফ্রি এন্ট্রি বাই পিপল ইন ইন্ডিয়া। এখানে দেখো অপশন কি রয়েছে, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রিজার্ভড ফরেস্ট এবং প্রোটেক্টেড ফরেস্ট। এক্ষেত্রে তোমার আনসার হবে, দেখো এক্ষেত্রে তোমার আনসার হবে কিন্তু রিজার্ভড ফরেস্ট, ঠিক আছে? রিজার্ভড ফরেস্টে কোনো রকম মানে একদমই কোনো ফ্রি এন্ট্রি মানুষের থাকে না, যদি না কোনো স্পেশাল পারমিশন করানো হয়, ঠিক আছে? কিন্তু বাকি এই ধরো ন্যাশনাল পার্ক বলো, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলো বা প্রোটেক্টেড ফরেস্ট বলো, এখানে মানে হিউম্যান এন্ট্রি হয়, ঠিক আছে? মানে এগুলোর কিছু কিছু জায়গায় হিউম্যান এন্ট্রি তুমি পাবে, কিন্তু রিজার্ভড ফরেস্টে একদম স্ট্রিক্টলি হিউম্যান এন্ট্রি প্রহিবিটেড, যদি না কোনো স্পেশাল পারমিশন থাকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে এখানে বলবো, যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ, তোমরা নিশ্চয়ই শুনেছো। বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু মেনলি 3টে অংশ থাকে বায়োস্ফিয়ার রিজার্ভে। একদম ভেতরে থাকে কি কোর এরিয়া, মানে কোর অঞ্চল, যেটা বায়োস্ফিয়ার রিজার্ভে, মানে যেখানে একদম হিউম্যান অ্যাক্টিভিটি একদম নিষিদ্ধ এই জায়গাটা। কোর বা এবার এই কোর এরিয়ার বাইরে থাকে কি, কোর এরিয়ার বাইরে থাকে হচ্ছে বাফার অঞ্চল, ঠিক আছে? কোর এরিয়ার বাইরে থাকছে হচ্ছে বাফার এরিয়া বা বাফার অঞ্চল। এবার এই বাফার এরিয়াতে কি হচ্ছে, কিছু কিছু হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ আছে, মানে ধরো রিসার্চ, এডুকেশান, কিছু এরকম ট্রেনিং, এইগুলো কিছু কিছু অ্যালাউ আছে। এবং এর একদম বাইরে থাকছে হচ্ছে ট্রানজিশন এরিয়া, ঠিক আছে? এই ট্রানজিশন এরিয়ায় কিন্তু হিউম্যান, তুমি এখানে কি বলো তো, মানে হিউম্যান সেটেলমেন্টও পাবে, মানে কিছু কিছু মানুষের বাস এখানে পাবে, কিছু কিছু চাষাবাদ তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে? ট্যুরিজম দেখতে পাবে, এই জিনিসগুলো কিন্তু এখানে পাবে। কিন্তু এর ভেতরের একদম যেটা কোর এরিয়ায় কিন্তু কোনো কিছু নয়, কোনো কিছু অ্যালাউ নয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভে এই মেনলি 3টে তুমি বলো এই ডিভিশন তুমি দেখতে পারো, একদম ভেতরে কোর এরিয়া, তার বাইরে বাফার এরিয়া, একদম বাইরে ট্রানজিশন এরিয়া, ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো, ভারতে দ্য মেন সোর্স অফ মিথেন গ্যাস ইন ইন্ডিয়া। এটার ক্ষেত্রে তোমার আনসার হবে হচ্ছে প্যাডি ফিল্ড বা ধান চাষের জমি। দেখো ধান চাষের জমির থেকে কিন্তু আমাদের মেনলি মিথেন গ্যাসটা কিন্তু তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, মিথেন গ্যাস সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। দেখো মিথেন কিন্তু হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে? দেখো মিথেন গ্যাস হচ্ছে আমাদের, মিথেনকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, এটা ন্যাচারাল গ্যাস অবশ্যই, এবং মিথেনকে কিন্তু আমরা মার্শ গ্যাসও বলি, ঠিক আছে? মিথেনকে আমরা ন্যাচারাল গ্যাস বলি, মিথেনকে কিন্তু আমরা মার্শ গ্যাসও বলি। এবং এই যে গোবর গ্যাস এবং যে বায়োগ্যাস রয়েছে, এই গোবর গ্যাস বায়োগ্যাসের একটা গুরুত্বপূর্ণ উপাদানও হচ্ছে কিন্তু মিথেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখবে, এই যে উইলো দ্য উইস্প, এটা কি বলতো? আমরা যেটাকে বাংলাতে আলেয়া বলি। এই যে ধান চাষ, মানে ধানের জমি বা কোনো জলাভূমিতে দেখবে রাত্রিবেলা আলো টাইপের দেখা যায়, ঠিক আছে? যেটাকে আমরা আলেয়া বলি, সেটারই ইংলিশ নাম হচ্ছে উইলো দ্য উইস্প। এইটা কেন হয়, এটার পিছনে
অন্যান্য কারণ কিন্তু মিথেনের জন্যই এটা হয়। এবং এটা হয় কি, ধরো ধান চাষের জমিতে কি হয়, মানে যেখানে ধান চাষ হয় সেখানে তো জল থাকে সবসময় মানে জমিতে, ফলে কি হয় ওই জায়গাতে একটা মানে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়, মানে যেখানে অক্সিজেনের পরিমাণ খুব কম। এবার এই কন্ডিশনে মিথানোজেন বলে এক ধরনের ব্যাকটেরিয়া হয়, তারা এই রকমের পরিবেশে খুব ভালো গ্রো করে। ঠিক আছে, এই মিথানোজেন ব্যাকটেরিয়ায় কি করে, ওই ধানের জমিতে পড়ে থাকা যেগুলো ধরো মৃত অর্গ্যানিক যে পদার্থগুলো রয়েছে, ঠিক আছে, মানে গাছের কিছু, মানে গাছপালা, মৃত গাছপালার অংশ, মৃত জীবজন্তুর অংশ যদি কিছু পড়ে থাকে, সেগুলো তো ধীরে ধীরে পচতে থাকবে। এই মিথানোজেন ব্যাকটেরিয়া কি করে, ওই পচাগলা অর্গ্যানিক মেটেরিয়ালের ওপরে কি করে, অ্যাক্ট করে এবং সেখান থেকে এই মিথেন তৈরি করে। সেই মিথেনই কিন্তু এই উইল ও দ্য উইস্প বা আলেয়া তৈরি করে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলবো, মোস্ট অ্যাবান্ডান্ট গ্রিন হাউস গ্যাস। দেখো আমাদের যদি তোমাকে এই প্রশ্নটা দেয়, আমাদের পরিবেশে সব থেকে বেশি কোন গ্রিন হাউস গ্যাসটা পাওয়া যায়, সেটা কিন্তু তোমার অ্যান্সার কী হবে বলো তো? তোমার অ্যান্সার কিন্তু হবে H2O ভেপার, মানে জলীয় বাষ্প কিন্তু হচ্ছে আমাদের সব থেকে তুমি বলতে পারো অ্যাবান্ডান্ট, সব থেকে বেশি আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায়। কিন্তু জলীয় বাষ্প যদি অপশানে না থাকে, সেক্ষেত্রে তুমি তারপরে দেখবে অপশানে যদি কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড করবে। মানে জলীয় বাষ্প সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তারপরে সেকেন্ড পজিশনে পাওয়া যায় হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস হিসাবে। ঠিক আছে, বোঝা গেল? তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, মায়োপিয়ার কারণটি হলো, দেখো মায়োপিয়ার কারণ, মায়োপিয়া মানে হচ্ছে যখন, মায়োপিয়াকে আমরা কি বলি, মায়োপিয়াতে আমরা দূরের জিনিস দেখতে আমাদের অসুবিধা হয়, আমরা কাছের জিনিস দেখতে পাই। মায়োপিয়াকে আমরা বলি নিয়ার সাইটেডনেস, ঠিক আছে, যেটা রয়েছে। এবং মায়োপিয়ার কেন হয় এখানে সেটাই জিজ্ঞেস করেছে, মায়োপিয়ার কারণটা কি। মায়োপিয়া কিন্তু হচ্ছে এক্সপ্যানশন অফ আইবল। ঠিক আছে, মায়োপিয়া হচ্ছে কেন না, এক্সপ্যানশন অফ আইবল। এই কারণে মানে আমাদের যে অক্ষি গোলকটা রয়েছে সেটা স্বাভাবিকের তুলনায় একটু এক্সপ্যান্ড করে যায়, বড় হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এই এক্সপ্যানশন অফ আইবলের জন্যই কিন্তু হচ্ছে আমাদের মায়োপিয়া। আচ্ছা, মায়োপিয়ার ক্ষেত্রে আমরা কোন লেন্স ইউজ করি, আমরা কনকেভ লেন্স ইউজ করি, তাই তো। আর হাইপারমেট্রোপিয়া বা যেটাকে আমরা বলছি ফার সাইটেডনেস, এটা ঠিক মায়োপিয়ার উল্টো, মানে আমরা এখানে কাছের জিনিস আমাদের দেখতে অসুবিধা হয়, আমরা দূরের জিনিস দেখতে পাই, তাই তো। তা হাইপারমেট্রোপিয়াতে ঠিক কী হয়, আমাদের এই যে অক্ষিগোলক বা আইবলটা কী হয়, এর কন্ট্রাকশন হয়, নর্মাল বা স্বাভাবিকের তুলনায় আমাদের আইবলটা সংকুচিত হয়ে যায়। এবং এক্ষেত্রে আমরা কোন লেন্স ইউজ করি, এটাকে কারেক্ট করার জন্য আমরা ইউজ করি কনভেক্স লেন্স, তাই তো। আচ্ছা, প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে আমরা কোন লেন্স ইউজ করি, প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি বাইফোকাল লেন্স। আর দেখো অ্যাস্টিগমাটিজম যেটা রয়েছে, এই অ্যাস্টিগমাটিজমের জন্য কিন্তু আমরা ইউজ করি সিলিন্ড্রিক্যাল লেন্স বা টরিক লেন্স আমরা যেটাকে বলি, সেইটাকে আমরা ইউজ করি অ্যাস্টিগমাটিজমকে কারেক্ট করার জন্য। বোঝা গেল? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন? কোন হরমোন আছে যেটা বীজের সুপ্তদশাকে ভঙ্গ করে? আচ্ছা, এখানে দেখো এখানে আনসার হবে, আগে আনসারটা বলে দিই, আনসার হবে জিববেরেলিন। ঠিক আছে, জিববেরেলিন হচ্ছে বীজের সুপ্তদশাকে ভাঙতে হেল্প করে। আচ্ছা, এবার দেখো এই যে প্লান্ট হরমোনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্লান্ট হরমোন রিলেটেড আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের বলে দিচ্ছি। দেখো কি বলছে, দেখো আমাদের যেটা অক্সিন রয়েছে, অক্সিনের ন্যাচারাল অক্সিন, এই যে IAA রয়েছে না, IAA এর পুরো নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, কি নাম না, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে, এটাকে ন্যাচারাল অক্সিন বলি আমরা। তো অক্সিনের মেনলি কাজ হচ্ছে, অক্সিনকে আমরা রুটিং হরমোন বলি কেন না, অক্সিন মেনলি ধরো এই যে আমাদের যেটা কাণ্ড বা শুট যেটা বা মূল যেটা রুট, তাদের টিপে থাকে, মানে একদম অগ্রভাগে থাকে কাণ্ড এবং মূলের। এবং এই অক্সিন কি করে, রুটের বৃদ্ধিতে হেল্প করে বা রুটের ডেভেলপমেন্টে হেল্প করে, এই জন্য আমরা অক্সিনকে রুটিং হরমোন বলি। ঠিক আছে, মানে কাণ্ডেরও বৃদ্ধিতে হেল্প করে, কিন্তু মেনলি রুটের বৃদ্ধিতে হেল্প করে, গাছকে লম্বায় বাড়ায়, এই জন্য আমরা একে বলছি রুটিং হরমোন। এছাড়া অক্সিন কি করে, দেখো পার্থেনোকার্পি, মানে পার্থেনোকার্পি কাকে বলে বলো তো, মানে যেটা হচ্ছে তোমার বীজহীন ফল, তাই তো, মানে যে সমস্ত ফলের ভেতরে বীজ থাকে না, সিডলেস ফ্রুট তৈরি যে প্রসেসটা, সেটাকে আমরা বলি পার্থেনোকার্পি। সেই পার্থেনোকার্পিতেও কিন্তু অক্সিন হেল্প করে।
ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলবো তোমাকে, যেটা 2,4-D আমরা জানি কি, 2,4-D হচ্ছে আগাছানাশক, তাই তো। 2,4-D বা আগাছানাশক যেটা, সেটা হচ্ছে কি না, সেইটাও কিন্তু হচ্ছে আমাদের কৃত্রিম অক্সিন, ঠিক আছে। এই যে 2,4-D এটা হচ্ছে আগাছানাশক, এইটা হচ্ছে কিন্তু আমাদের আর্টিফিশিয়াল অক্সিন, বোঝা গেল। আচ্ছা, জিববেরেলিন, দেখো জিববেরেলিন আমি তো মেনলি প্রথমে একটা তো বলেই দিলাম যে এটা হচ্ছে বীজের সুপ্তদশাকে ভাঙতে হেল্প করে বা ডরমেন্সিকে ভাঙতে হেল্প করে। এছাড়াও ধরো এই যে বড় বড় সাইজের ফল বা ফুল তৈরি যেগুলো আমরা দেখি, সেইগুলোতেও কিন্তু জিববেরেলিন হেল্প করে। জিববেরেলিন মেনলি কী করে, আমাদের যে পর্ব মধ্য, মানে দুটো পর্বের মাঝের যে ডিস্টেন্স, যেটা পর্ব মধ্য, সেই পর্ব মধ্যে দৈর্ঘ্য বাড়িয়ে গাছকে লম্বায় বাড়াতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, সাইটোকাইনিন, দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, নারকেলের জলে সাইটোকাইনিন থাকে কিন্তু, ঠিক আছে। সাইটোকাইনিন মেনলি সেল ডিভিশন করতে হেল্প করে এবং এটাকে আমরা শুটিং হরমোন বলি, মানে এটা আমাদের শুট বা কাণ্ডের দৈর্ঘ্যকে বা লেন্থে বাড়াতে সাইটোকাইনিন হেল্প করে, বোঝা গেল। আচ্ছা, সাইটোকাইনিন কিন্তু গাছের বয়স কমাতেও হেল্প করে, জন্য এটাকে অ্যান্টি এজিংও এর একটা এফেক্ট দেখা যায়, ঠিক আছে, গাছের বয়সকে কমাতে হেল্প করে। আচ্ছা, আরেকটা দেখো রয়েছে ইথিলিন, এটাও খুব ইম্পর্টেন্ট, জানো ইথিলিন হচ্ছে আমাদের একমাত্র ন্যাচারাল গ্যাসিয়াস হরমোন এবং ইথিলিন মেনলি কী করে, ফল পাকাতে হেল্প করে। আচ্ছা, আরেকটা দেখো যেটা রয়েছে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিডকে আমরা বলি স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন কেন বলি না, যখন ধরো স্ট্রেস কন্ডিশন রয়েছে, মানে ধরো যখন খরা রয়েছে, ড্রট কন্ডিশন রয়েছে, তখন কি করে এই অ্যাবসিসিক অ্যাসিড বীজের ধরো সুপ্তাবস্থাটাকে মানে অনেক বজায় রাখে, আরও কন্টিনিউ করে, কারণ ওই পরিবেশে তো বীজ মানে কি বলবো, বীজ ধরো যে অঙ্কুরোদ্গম হয়ে তো বীজের লাভ নেই, গাছ বেঁচে থাকতে পারবে না, ওই জন্য ও বীজের সুপ্তাবস্থাকে আরও কন্টিনিউ করে এরকম স্ট্রেস কন্ডিশনে। তারপরে কি করে, গাছের যে স্টোমাটা থাকে সেগুলোকে বন্ধ করে রাখে যাতে বেশি জল না বেরিয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে গাছকে মানে স্ট্রেস কন্ডিশন বা খরা অবস্থাতে গাছকে বাঁচতে হেল্প করে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, বোঝা গেল। আর ডরমিন কি, দেখো ডরমিনটা হচ্ছে একটা প্রস্তাবিত হরমোন। প্রস্তাবিত হরমোন মানে কি, বিজ্ঞানীরা মনে করেন এরকম কিছু হরমোন আছে কিন্তু এখনও এর কোনো প্রুফ পাওয়া যায়নি, তো সেই ডরমিন হচ্ছে একটা প্রস্তাবিত হরমোন। ডরমিন হচ্ছে মেনলি বীজের সুপ্তাবস্থাকে ধরে রাখতে হেল্প করে, মানে বজায় রাখতে হেল্প করে। দেখো আমাদের কিন্তু কোয়েশ্চেনটা ছিল বীজের সুপ্তাবস্থাকে, দেখো কোয়েশ্চেনটা কি ছিল, বীজের সুপ্তাবস্থাকে ভাঙতে বা ভঙ্গ করতে কোন হরমোন হেল্প করছে, সেটা হচ্ছে জিববেরেলিন, ঠিক আছে। কিন্তু এই ডরমিন কী করছে, বীজের সুপ্তাবস্থাকে বজায় রাখতে হেল্প করছে, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কী বলছে দেখো, কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? এক্ষেত্রে তোমার আনসার হবে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডাকশন ইজ ফাউন্ড ইন প্লান্টস অ্যালোন। এক্ষেত্রে আনসার হবে তোমার ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন, এটা হচ্ছে কেবলমাত্র তুমি বলতে পারো উদ্ভিদে দেখা যায়। আচ্ছা, এবার দেখো আমি রিপ্রোডাকশন থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস রেখেছি, দেখে নিই আমরা একটু। দেখো রিপ্রোডাকশনকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি হয়, মেনলি সেখানে রেণুর মাধ্যমে রেণুর মাধ্যমে রিপ্রোডাকশন হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনে মেনলি গ্যামেটের মাধ্যমে রিপ্রোডাকশন হয়, তাই তো। এবার দেখো আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যেই কিন্তু এগুলো পড়ছে। প্রথমে দেখো কি পড়ছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে যেটা অঙ্গজ, তুমি বলতে পারো অঙ্গজ জনন। এক্ষেত্রে যেমন ধরো এই যেমন আলু, দেখবে আলুর গাছ, আলু রেখে দিলে বহুদিন পর সেখান থেকে আলু গাছ হয়ে যায়, সেটাকে যদি তুমি মাটিতে পুঁতে দাও। এরকমই যেমন ধরো পাথরকুচি গাছের পাতা থেকে আবার নতুন পাথরকুচি গাছ তৈরি হতে পারে। এই যে জিনিসগুলো, এটাই হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। দেখো এগুলো সবগুলোই হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের এক একটা টাইপ বলতে পারো। ফ্র্যাগমেন্টেশন মানে কি, একটা উদ্ভিদের মানে ধরো ফ্র্যাগমেন্টেশন মেনলি দেখা যায়, তুমি বলতে পারো স্পাইরোগাইরা, মানে স্পাইরোগাইরা নিচে শৈবাল, সেখানে দেখা যায়। প্ল্যানেরিয়া হচ্ছে এক ধরনের প্ল্যানেরিয়া মানে হচ্ছে তোমার চ্যাপ্টা কৃমি, ঠিক আছে। প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত হচ্ছে এরা হয়। তো এই প্ল্যানেরিয়া এর বডিকে যদি তুমি 2-3টে অংশ ভেঙে দাও, প্রতিটা খণ্ডক থেকে আরেকটা করে নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়ে যেতে পারে। এই ঘটনাটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। বাডিং, তোমরা জানো বাডিং মানে কি, কোরকোদ্গম। আচ্ছা, ফ্র্যাগমেন্টেশনের বাংলা হচ্ছে খণ্ডীভবন, ঠিক আছে। আর বাডিং মানে কোরকোদ্গম। বাডিং কোথায় দেখা যায় বলো তো, হাইড্রাতে দেখা যায়, স্পঞ্জিলাতে দেখা যায়। স্পঞ্জিলা মানে কি, স্পঞ্জ, পরিফেরা পর্বভুক্ত এরা।
তো হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত। তো এই হাইড্রা স্পঞ্জিলা কী হয়, এদের বডিতে একটা বাট তৈরি হয়, সেই বাটটা এদের বডি থেকে খসে গিয়ে মাটিতে পড়ে এবং সেখান থেকে আবার নতুন একটা অর্গানিজম তৈরি হতে পারে। তো এটাই হচ্ছে বাডিং বা কোরকোদ্গম। আরেকটা হচ্ছে কি ফিশন। ফিশন মানে হচ্ছে, ফিশনের বাংলা হচ্ছে বিভাজন। তো ফিশন দেখো দু রকমের হয়, একটা হতে পারে, একটা হচ্ছে বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন। বাইনারি ফিশন মানে কি একটা অর্গানিজম ভেঙে দুটো টুকরো হয়ে যাচ্ছে। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা ধরো তুমি অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাবে, প্যারামেশিয়ামের ক্ষেত্রে দেখতে পাবে, ঠিক আছে। আর মাল্টিপল ফিশন মানে একটা অর্গানিজম ভেঙে অনেকগুলো অর্গানিজম তৈরি হয়ে গেল। তো এটা মেনলি দেখা যায় প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। তো প্লাজমোডিয়াম আমরা জানি কী রোগ করে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, তাই তো। প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়া করে। আর ম্যালেরিয়া কোন কোন মশা ম্যালেরিয়া বহন করে, সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, তাই তো। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এখানে তোমাদের বলবো, সেটা হচ্ছে তোমার দেখো এই যে পার্থেনোজেনেসিসটা বিষয়টাকে না, পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনী, এটা হচ্ছে মানে আনফার্টিলাইজড এগ থেকে একটা নতুন অর্গানিজম তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা মেনলি দেখা যায় ধরো মেল হানিবি মৌমাছিদের ক্ষেত্রে, যেগুলো ড্রোন তৈরি হয়, মানে মেল হানিবি যেগুলো তৈরি হয়, তারা কিন্তু এরকম আনফার্টিলাইজড তুমি বলতে পারো এগ থেকে তৈরি হয়, মানে অফস্প্রিং তৈরি হচ্ছে কিন্তু সেখানে কোনো ফার্টিলাইজেশন হচ্ছে না। তো এই যে জিনিসটাকে আমরা বলছি পার্থেনোজেনেসিস। বোঝা গেল? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, নিচের চারটি শব্দের মধ্যে, আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা একটু ইন্টারেস্টিং। বলছে নিচের চারটি শব্দের মধ্যে তিনটি বাকি একটি শব্দের অন্তর্গত, সেই একমাত্র শব্দ কোনটি? বলছে এখানে যে তিনটে শব্দ রয়েছে না, এই তিনটে শব্দ বাকি একটা শব্দের অন্তর্গত, সেই শব্দটি কোনটা? দেখো কি বলছে, গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রিনালিন এবং মিনারেলোকর্টিকয়েড আর সুপ্রারেনাল গ্ল্যান্ড। তো দেখো এখানে আনসারটা হবে কিন্তু তোমার সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। আনসারটা হবে কিন্তু তোমার সুপ্রারেনাল গ্ল্যান্ড। কেন, আমাকে কি বলেছে, নিচের চারটি শব্দের মধ্যে তিনটি, মানে ধরো এই গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রিনালিন এবং মিনারেলোকর্টিকয়েড, এই তিনটি বাকি একটি শব্দের অন্তর্গত, সেই একমাত্র শব্দ কোনটি? সেই এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই একটি শব্দের অন্তর্গত হচ্ছে বাকি এই তিনটে শব্দ। তো আমার এক্ষেত্রে আনসার হবে কি সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। এবার দেখো বোঝো বিষয়টা কি। সুপ্রারেনাল গ্ল্যান্ড মানে হচ্ছে তোমার, এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলতে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কথা বলছি, ঠিক আছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ড কেন বলি, আগে এটা বোঝো। অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ড কেন বলি না, সুপ্রা মানে ওপরে, রেনাল মানে কিডনি। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেহেতু কিডনির ওপরে অবস্থান করে, এই জন্য এটাকে আমরা বলছি সুপ্রারেনাল গ্ল্যান্ড। এবার এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেনলি দুটো অংশ, বাইরের অংশটাকে আমরা বলি কর্টেক্স এবং ভেতরের অংশটাকে আমরা বলি মেডুলা। এবার এই যে কর্টেক্স অংশ বা যে বাইরের যে অংশটা রয়েছে কর্টেক্স অংশটা, এই কর্টেক্স অংশে থেকে আমাদের তিন ধরনের হরমোন ক্ষরণ হয়। তো একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড মানে হচ্ছে তুমি বলতে পারো কর্টিসল, মানে আমাদের যেটা যখন প্রচণ্ড স্ট্রেস হয় তখনই আমরা বলি না বডিতে কর্টিসলের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো আমাদের কর্টিসল কী করে, আমাদের বডিকে স্ট্রেস কন্ডিশনে মানে সারভাইভ করতে হেল্প করে, ঠিক আছে। তো সেই কর্টিসলটা হচ্ছে আসলে গ্লুকোকর্টিকয়েড। আরেকটা হরমোন যেটা এই কর্টেক্স থেকে ক্ষরিত হয় সেটা হচ্ছে এই মিনারেলোকর্টিকয়েড, ঠিক আছে। মিনারেলোকর্টিকয়েড মানে হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কী করে, এটা আমাদের বডিতে ধরো তুমি যে মানে ফ্লুইড আর ইলেকট্রোলাইটের যে ব্যালেন্স সেটাকে মেনটেন রাখতে হেল্প করে, আমাদের ব্লাড প্রেশারকে মেনটেন রাখতে হেল্প করে, সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন, ঠিক। তাহলে কর্টেক্স থেকে এই দুটো হরমোন ক্ষরণ হলো। আরেকটা হরমোন ক্ষরণ হয় যেটা হচ্ছে অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোন তুমি বলতে পারো। তাহলে এই কর্টেক্স থেকে আমাদের এই তিন ধরনের হরমোন ক্ষরণ হচ্ছে। এবং মেডুলা, আমাদের এই যে মেডুলা রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের, এই মেডুলা থেকে আমাদের ক্ষরণ হয় হচ্ছে অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন ক্ষরণ হয় এবং এর সাথে আরেকটা হরমোনও ক্ষরণ হয় যেটাকে বলে নর অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এদের আরেকটা করে নাম আছে, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। এই যে হরমোন দুটো ক্ষরণ হয়, এই দুটো হরমোনকে আমরা একত্রে বা একসাথে বলি এমার্জেন্সি হরমোন বা কি বলি ক্যাটেকোলামাইন্স, বা এমার্জেন্সি হরমোন বা কি বলি, এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে কি ফাইট অর ফ্লাইট হরমোন। কেন না, আমরা ধরো যখন কোনো ভয় পাচ্ছি বা আমাদের মধ্যে মানে কি বলবো অ্যাংজাইটি তৈরি হচ্ছে,
তখন এই হরমোনগুলো ক্ষরণ করে, যাতে আমাদের দেখবে তখন কি আমাদের হার্টটা বেড়ে যায়, হার্টটা তাড়াতাড়ি বিট করে, আমাদের শ্বাস প্রশ্বাস তাড়াতাড়ি চলে। এই যে জিনিসগুলো হচ্ছে মানে স্ট্রেস কন্ডিশনে বডিকে জুঝতে হেল্প করছে তুমি বলতে পারো, সেইটা হচ্ছে এই জন্য অ্যাড্রিনালিন বা এই নর অ্যাড্রিনালিনকে আমরা বলি এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আলটিমেট ব্যাপার হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের থেকেই এই হরমোনগুলো ক্ষরণ হচ্ছে, ওই জন্য আমরা এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ডকে আনসার হিসাবে নিলাম। বোঝা গেল? ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজের কোন দশায়? ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়, দেখো এক্ষেত্রে তোমরা আনসার কী হবে বলো তো? ডিএনএর পরিমাণটা তোমার দ্বিগুণ হচ্ছে ইন্টারফেজের এস দশায়। ঠিক আছে, ইন্টারফেজের এস দশাতে ডিএনএর পরিমাণ। আচ্ছা, দেখো আমরা জানি যে আমাদের যে সেল সাইকেল রয়েছে তার মধ্যে আমাদের ইন্টারফেজ দশাটাই বেশি, এবং আমাদের যে ডিভিশন বা মাইটোটিক দশা, যেটা ডিভিশন ফেজ বা এম ফেজ যেটাকে আমরা বলি, সেটার পরিমাণটা সেটা সবথেকে কম সময়ব্যাপী হয়। সেল সাইকেলের বেশিরভাগ সময়টাই কিন্তু ইন্টারফেজ চলে। তো এই ইন্টারফেজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, G1, S এবং G2। G1 ফেজ এবং G2 ফেজ, যেটাকে আমরা বলি গ্রোথ 1 বা গ্রোথ 2 ফেজ, বা এটাকে আমরা গ্যাপ 1 বা গ্যাপ 2 ফেজও বলতে পারি। এখানে কী হয়, সেলের গ্রোথ হয় বা সেলের যে ভেতরে যে অঙ্গাণুগুলো রয়েছে, অর্গানালিগুলো রয়েছে, সেগুলো ডবল হয়, তাদের বিভিন্ন রকমের প্রোটিন সিনথেসিস হয়, এগুলো হয়। কিন্তু এই এস ফেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এই এস ফেজে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ ডবল হয়, ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হয়। ঠিক আছে, ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হয়। এছাড়া এই এস ফেজে আমাদের হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি হয়, এই এস ফেজেই তোমার যেটা আমাদের প্রাণী কোষে থাকে, তোমরা জানো কি সেন্ট্রোজোম তার মধ্যে কি থাকে, সেন্ট্রিওল। কেন বলছি এগুলো? সেন্ট্রোজোম হচ্ছে আমাদের সেল ডিভিশনে হেল্প করে, সেল ডিভিশনের সময় যে বেম তন্তু তৈরি হয়, সেই বেম তন্তু তৈরিতে হেল্প করে হচ্ছে সেন্ট্রোজোম। এবং এই সেন্ট্রোজোম কিন্তু শুধু প্রাণী কোষেই থাকে, উদ্ভিদ কোষে কিন্তু থাকে না। ঠিক আছে, তো এই সেন্ট্রোজোমের পরিমাণটাও ডবল হয় কিন্তু এস ফেজে। তাহলে এস ফেজের তিনটে গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিলাম, ডিএনএর পরিমাণ ডবল হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় এবং সেন্ট্রোজোম ডবল হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নাও, G0 ফেজটা কি? দেখো আমাদের ইন্টারফেজে মেনলি তিনটে ফেজ, প্রথমে G1 হবে, তারপর এস হবে, তারপরে G2 হবে। কিন্তু কিছু সেল কি হয়, G1 থেকে এস ফেজে না গিয়ে G1 থেকে সোজা চলে যায় G0 ফেজে। এই G0 ফেজটা হচ্ছে একটা রেস্টিং ফেজ, মানে কি হয়, এইখানে সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, কিন্তু সে ডিভিশন করে না, মানে এই সেল সাইকেলের মাধ্যমে কি ডিভিশনের মধ্যে আর অংশ নেয় না। ঠিক আছে, তো G0 সেল মানে G0 সেল নয়, G0 স্টেজে আমাদের মেনলি কোন সেলগুলো থাকে বলো তো? এই দেখো, লিভার সেল, আমাদের মাসেল সেল বা আমাদের নার্ভ সেল মানে নিউরন, এই সেলগুলো মেনলি আমাদের G0 স্টেজে থাকে। কেন বলো তো? এই সেলগুলো ম্যাচিওর অবস্থায় কিন্তু ডিভাইড করে না। মানে নিউরন দেখবে আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে, নার্ভ কিন্তু মানে কি বলো তো, খুব মানে কোথাও যদি নার্ভের ড্যামেজ হয়, নার্ভ কিন্তু খুব ইজিলি রিপেয়ার আর হয় না। ঠিক আছে, মানে এই সেলগুলো ম্যাচিওর অবস্থাতে ডিভিশনটা একদমই করে না, যার জন্য বা করলেও খুব প্রয়োজন না হলে করে না। তো সেক্ষেত্রে এই সেলগুলো আমাদের G0 স্টেজে থাকে। ঠিক আছে, ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাদেরকে বলা হয়। এখানে কোনটা হবে আনসার? এক্ষেত্রে আনসার তোমার হবে গ্রিন বন্ড। ঠিক আছে, তো এক্ষেত্রে আনসার হবে তোমার গ্রিন বন্ড। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, নিচের কোন রোগটি অটোজোম গঠিত? অটোজোম গঠিত রোগ কোনটা? আচ্ছা, তোমরা জানো আমাদের যে হিউম্যানের ক্ষেত্রে আমাদের 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, 23 জোড়া ক্রোমোজোম বা 46টি আমাদের ক্রোমোজোম রয়েছে। তার মধ্যে আমাদের অটোজোম বা বডি ক্রোমোজোম হচ্ছে আমাদের 44টি মানে কি 22 জোড়া, 44টি মানে 22 জোড়া হচ্ছে আমাদের অটোজোম থাকে। আর আমাদের সেক্স ক্রোমোজোম থাকে, বা সেক্স ক্রোমোজোমের আরেকটা নাম কি, অ্যালোজোম। সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম থাকে হচ্ছে আমাদের দুটো। ঠিক আছে, বা এক জোড়া। তাহলে এই মিলে হচ্ছে আমাদের 46টা আমাদের হিউম্যানের ক্রোমোজোম। এবার এখানে যে রোগগুলো রয়েছে তার মধ্যে দেখো, যে প্রথমে যেটা রয়েছে, আচ্ছা আগে আনসারটা বলে দিই। বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ অটোজোমাল মানে বডি ক্রোমোজোম ঘটিত। তো এক্ষেত্রে আনসারটা হবে থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের বডি ক্রোমোজোমে, যদি আমাদের
মিউটেশন হয় কোনো, তো সেক্ষেত্রে আমাদের থ্যালাসেমিয়া হতে পারে। থ্যালাসেমিয়াটা হচ্ছে কিন্তু আমাদের কি হয়, এখানে মেনলি অ্যানিমিয়া দেখা যায় আর কি, মারাত্মক রকমের অ্যানিমিয়া। এবং এখানে আমাদের যে আর লোহিত রক্তকণিকা রয়েছে, তার যে হিমোগ্লোবিন রয়েছে, হিমোগ্লোবিন আমরা জানি 4টে পলিপেপটাইড চেন থাকে হিমোগ্লোবিনের মধ্যে, ঠিক আছে। সেই হিমোগ্লোবিনের চেনগুলো ঠিকভাবে গঠন হয় না, ঠিক আছে। এটাই মেন সমস্যা আর কি হয় থ্যালাসেমিয়াতে। এবং এটা কেন হয়? অটোজোম বা দেহ ক্রোমোসোমের মিউটেশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, বাকি যেগুলো রয়েছে দেখো, হিমোফিলিয়া মানে কোথাও কেটে গেলে তোমার ব্লাডটা ক্লট করবে না ইজিলি, মানে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টরে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো সেইটা মেনলি হয় আমাদের এক্স ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম রিলেটেড একটা ডিজিজ, মানে এক্স ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোমে কোনো মিউটেশন হলে এটা হয়। আচ্ছা, হিমোফিলিয়া কিন্তু এটাও মাথায় রাখবে, এক্স ক্রোমোজোম রিসেসিভ, এটা কিন্তু রিসেসিভ ডিজিজ। হিমোফিলিয়া কিন্তু রিসেসিভ, ঠিক আছে, এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। তেমনই থ্যালাসেমিয়াও কিন্তু রিসেসিভ, ঠিক আছে। থ্যালাসেমিয়াও কিন্তু অটোজোমাল রিসেসিভ ডিজিজ। কালার ব্লাইন্ডনেস হচ্ছে আমরা জানি লাল, সবুজ বা নীল রঙকে চিনতে না পারা, এটাও কিন্তু হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম লিঙ্কড রিসেসিভ ডিজিজ, ঠিক আছে। এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, বোঝা গেল? তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে। বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রবর্তন করেন? বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন, এক্ষেত্রে তোমার আনসার হবে ডাব্লিউ.জি. রোজেন। দেখো, ডাব্লিউ.জি. রোজেন হচ্ছে বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। এক্ষেত্রে তোমাকে আরও কয়েকটা আমি এক্ষেত্রে বলে দেবো। সেটা হচ্ছে দেখো, আমাদের এখানে যেটা রয়েছে না, তোমার যেটা রয়েছে ট্যান্সলে, এই যে ট্যান্সলে হচ্ছে প্রথম ইকোসিস্টেম শব্দটি ইউজ করেন, কি না ইকোসিস্টেম প্রথম শব্দটি ব্যবহার করেছিলেন। দেখো ওডামকে আমাদের বলা হচ্ছে ফাদার অফ মডার্ন ইকোলজির ফাদার হচ্ছে আমাদের ওডাম, বুঝলে? আচ্ছা, যদি আবার বলে ফাদার অফ ইকোলজি ইন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে ফাদার অফ ইকোলজি কাকে বলা হয়? তার নাম হচ্ছে রামদেও মিশ্রা। কি? রামদেও মিশ্রা। এনাকে কিন্তু বলা হয় ফাদার অফ ইকোলজি ইন ইন্ডিয়া। আর যদি বলে ফাদার অফ মডার্ন ইকোলজি, সেটা হবে ওডাম, বুঝেছ? আচ্ছা, এবার দেখো এই যেটা রয়েছে আর্নেস্ট মায়ার, যেটা তোমার 1 নম্বরের এই অপশনে এতে রয়েছে আর্নেস্ট মায়ার মেনলি আমাদের দিয়েছিলেন বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, মানে স্পিসিসের সংজ্ঞা দিয়েছিলেন। আমরা কাকে স্পিসিস বলবো সেটা তিনি বলেছিলেন, যে এমন কিছু সিমিলার অর্গানিজম, এমন কিছু সিমিলার জীব যারা কি করতে পারে, যারা নিজেদের মধ্যে ব্রিড করতে পারে এবং তারা যে অফস্প্রিংটা তৈরি করবে সেই অফস্প্রিংটা ফার্টাইল, মানে সেই অফস্প্রিংটাও ফিউচারে আবার অফস্প্রিং তৈরি করতে পারবে, এরকম জীবগোষ্ঠীকে তিনি স্পিসিস বলেছিলেন। তো এই যে ধারণাটা তিনি দিয়েছিলেন হচ্ছে আর্নেস্ট মায়ার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে এখানে, সেটা হচ্ছে তোমাদের বায়োডাইভার্সিটি হটস্পট, এই শব্দটা কে দিয়েছিলেন বলো তো? এই শব্দটা মানে এই হটস্পট শব্দটা দিয়েছিলেন কিন্তু নরম্যান মায়ার, ঠিক আছে। হটস্পট শব্দটা কে দিয়েছিলেন? নরম্যান মায়ার, ঠিক আছে। এখানে যেরকম আর্নেস্ট মায়ার, ওনার নাম ছিল নরম্যান মায়ার, বুঝলে? আচ্ছা, আর তোমাদের একটা জিনিস বলবো, আর্নেস্ট হেকেল বলে একজন ছিলেন, তিনি দিয়েছিলেন ইকোলজি শব্দটি কেউ যদি বলে কে প্রবর্তন করেছিলেন, সেক্ষেত্রে আনসার হবে আর্নেস্ট হেকেল, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের দেখো এখানে আরও কয়েকটা জিনিস আমি তোমাদের জন্য এনেছি, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট আমাদের গোটা পৃথিবীতে রয়েছে 36টি এবং আমাদের ভারতে রয়েছে 4টি। ভারতে 4টি কী বলো তো? আমাদের ইস্টার্ন হিমালয় হবে, আমাদের ইন্দো বার্মা হবে এবং আমাদের ওয়েস্টার্ন ঘাট হবে, আর আমাদের হবে সুন্দারল্যান্ড হচ্ছে তোমার আন্দামান নিকোবর ওই জায়গাটাতে রয়েছে, ঠিক আছে। তাহলে এই 4টে হটস্পট কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে। এবং আমরা হটস্পট কাকে বলবো এটাও তোমাদের একটু বলে দিই ছোটো করে। হটস্পট মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব এন্ডেমিক প্রজাতির জীব পাওয়া যায়। এন্ডেমিক মানে কি, যে প্রজাতির জীবটা শুধু ওই জায়গাতেই পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তো এরকম কিছু জীব, মানে এন্ডেমিক জীব থাকতে হবে, এন্ডেমিক জীবের সংখ্যাটা প্রচুর থাকতে হবে। এবং ধরো মানে তার সাথে ধরো প্রায় 1500টার বেশি ভাস্কিউলার প্ল্যান্ট, মানে সংবহন কলাযুক্ত
এন্ডেমিক উদ্ভিদ প্রজাতি সেখানে থাকতে হবে এবং ওই জায়গাটা যেন থ্রেটেন্ড হয়। থ্রেটেন্ড মানে কি, মানে ধরো ওই জায়গাটাতে মানে ধরো প্রায় 70% তার হ্যাবিট্যাট লস হয়ে গেছে, এরকম কন্ডিশন। মানে একদম সিম্পলভাবে বললে এন্ডেমিক প্রজাতির সংখ্যা প্রচুর হতে হবে এবং জায়গাটা থ্রেটেন্ড হতে হবে, ঠিক আছে? তবেই আমরা কোনো একটা জায়গাটাকে হটস্পট বলতে পারি। বোঝা গেল? তো আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের এই কটাই ছিল, 11টাই প্রশ্ন তোমাদের ছিল, 2023 সালে এসেছিল। তো আশা করি ক্লাসটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। তো যদি ক্লাসটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং আমাদের এই সিরিজটা চলবে। আমরা পরের দিন আবার 2022 সালের এরকম বায়োলজির কোয়েশ্চেন নিয়ে আসবো এবং এরকমই বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, সো থ্যাংক ইউ।